ট্রাম্প কথা বলছেন কেন? ট্রাম্প কথা বলছেন মোটামুটি মানে হচ্ছে যে আমি সম্মতি দিয়ে রেখেছি, আমি লাইসেন্স দিয়ে রেখেছি। বাংলাদেশ এমন একটা জিনিস, সেখানে মানে মোদির তার যথেষ্ট, মোদির বহুদিনের বহুদিনের অভিজ্ঞতা আছে। বলবেন হান্ড্রেডস অফ ইয়ার্স ওদের দেখছি, মানে উনি মানে আমার যে সেন্সাস, মানে আনডিভাইডেড ইন্ডিয়ার যে সেন্সাস, সেখানে বাংলাদেশের এই অঞ্চলে হিন্দুদের সংখ্যা কিভাবে কমছে সেটা উনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন বলে ওই ধরনের কথা বলেছেন। ভারত চীন দুটো দেশ, বড় বড় দেশ আছে, তাদের পাশে চীনের সঙ্গে ভারতের নামটাও উল্লেখ করলেন। তার মানে তিনি মানছেন যে ভারতের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী, তার উপরেই ভরসা করতে হবে। রাজগোপাল দা, হ্যাঁ দেখুন, মানে এই কথা তো আগে তো উনি বলেননি। দেখুন, এই যে ভারতের উপর ভরসা করতে হবে, যেটা যদি এই আন্দোলনটা যদি শুরু দেখেন, যে ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেটা প্রথম শুরু হলো যখন আগরতলা থেকে আকাউড়া যখন ট্রেন লাইন চালুর কথা হচ্ছিল। ট্রেন লাইনের প্রায় কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, জঙ্গলের ওপর দিয়ে ব্রিজ হয়ে গেছে, সেটা আকাউড়া হয়ে আবার মানে ঢাকা হয়ে কলকাতা আসার যে ব্যবস্থা, কত পথ কমে যেত, মানে সময় কমে যেত। সেটা যখন তৈরি হলো, ভারতের আধিপত্য মানে তখনই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন শুরু হলো। তারপরেই এই বৈষম্য বিরোধীরা একসঙ্গে জড়ো হয়ে এটা ব্যাপারটা করা হলো। আসল কথা ওরা বুঝতে পারছে যে ব্যবসা বাণিজ্য যে জায়গায় তলানিতে গেছে, তাতে কিন্তু ওদের পক্ষে বেঁচে থাকা মুশকিল। এবং চট্টগ্রাম বন্দর, যে বিশাল বন্দর তৈরি হয়েছে, তার যা ক্যাপাসিটি, সেটা ইউটিলাইজড হচ্ছে না এই যে এর ফলে। এখন সত্যি কথা, এটা কলকাতা থেকে জিনিসপত্র নিয়ে যেতে আমাদের নর্থ ইস্টে যে সময় লাগে, যে খরচ হয়, চট্টগ্রাম থেকে অনেকটা সহজেই কিন্তু আমরা সেগুলো আমাদের নর্থ ইস্টে পৌঁছাতে পারি। সেই সুবিধাটা রয়েছে। ভারত চট্টগ্রাম বন্দরে যাতে তৈরি হয় তার ব্যাপারে নানাবিধ সহায়তাও করেছে, আমাদের সাপোর্টও সেখানে রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে এখন যখন ওরা বুঝতে পারছে যে চট্টগ্রাম বন্দর নিজেদের পক্ষে ব্যবহার করা যাবে না, যে ধরনের ক্লাসের বন্দর তৈরি হয়েছে বাংলাদেশ ইকোনমির পক্ষে একটা সম্ভব নয়, ওরা নর্থ ইস্টকে, ভারত কি বলতে লজ্জা পাচ্ছে, নর্থ ইস্টের কথা বলছে, ওরা ভুটানের কথা বলছে, নেপালের কথা বলছে, সবাই যাতে ব্যবহার করে। অর্থাৎ সাপোর্ট ছাড়া, ওরা বুঝতে পারছে যে অন্য দেশের সাপোর্ট ছাড়া বাংলাদেশে আয়ের এই মুহূর্তে বেঁচে থাকা মুশকিল। একসময় তো চীনের ছাড়া আর কারো অনুদানটা বন্ধ হয়ে গেছে। আমি আসবো রাজগোপাল দা, এই নিয়ে আসবো। দেবর্ষিদা, সব ফুস হয়ে গেল, কলকাতা দখল, আগরতলা দখল, একেবারে শেষ। আর হুঙ্কার, এবার ইউনূস অন্তত আর হুঙ্কার দিতে পারবেন না বোধহয়। না, আজকে আমার একজন বাংলাদেশের সাংবাদিকের সাথে সকালবেলা কথা হচ্ছিল, ওনারা বলছিল আমাদের মিডিয়া সম্বন্ধে। তখন আমি বললাম, দেখুন, আমাদের মিডিয়া যদি দেখিয়ে থাকি, কিন্তু আপনাদের যে রাজনৈতিক নেতারা, বিএনপি লিডাররা, জামাত লিডাররা যে ভাষায় আমাদের দেশ সম্বন্ধে যে ভাষায় কথা বলেছে এবং বলেই যাচ্ছে কনস্ট্যান্ট যে আমাদের মধ্যে যাতে সুসম্পর্ক, আমাদের একটা বন্ধু দেশ বাংলাদেশ, এইটাকে বিঘ্ন ঘটানোর জন্য রাজনৈতিক নেতারা, আমাদের দেখুন হয়তো কিছু ব্যক্তিগত ক্ষেত্রে কেউ কিছু বলতে পারে, কিন্তু রাজনৈতিকভাবে সরকার কিন্তু যথেষ্ট নমনীয় ভাব দেখাচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে থেকে কিন্তু বেশিরভাগ দলই কিন্তু অত্যন্ত ভেবেচিন্তে মন্তব্য করছে। কিন্তু আপনাদের দেশের ক্ষেত্রে তো আমরা এক কাটটা একেবারে একদম একদম একদম। এবং আপনারা যেভাবে আপনাদের রাজনৈতিক দলগুলো প্রতিদিন উস্কানিমূলক কথা বলছে, যেটা লিডিং রাজনৈতিক দল বিএনপি, সেইটাই তো আমরা মানে আশঙ্কা করছি যে আমাদের এই সুসম্পর্কটা ভেস্তে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করাচ্ছে আপনাদের দেশেরই এক শ্রেণীর লোক, সবাই নয়। এই যে জঙ্গিদের ছেড়েছেন ইউনূস জমানায়, ইউনূস যে ছেড়েছেন জঙ্গিদের, একটা যদি আমাদের ভারতে নাশকতা হয়, তাহলেই তো সম্পর্ক অন্য জায়গায় চলে যাবে। তার দায় কে নেবে? এবং এই যে আপনাদের সিভিল সোসাইটি থেকে কেন এর প্রতিবাদ হবে না, যে আপনারা কেন এই কথাগুলো বলে আমাদের এতদিনের বন্ধু সম্পর্ক, যারা আপনাদের দেশ মুক্তিযুদ্ধের পেছনে একদম সর্বাগ্রে এগিয়ে গেছিল, তাদের সাথে এইভাবে কথা বলছে আপনাদের দেশের ভেতর থেকে, কেন সেই প্রতিবাদ হচ্ছে না যে এই কথা বন্ধ করুন, এই ডায়লগ বন্ধ করুন? এবং রাষ্ট্রকে, সরকারকে, উপদেষ্টাদের বলুন যে যেখানে যেখানে মানবাধিকার হরণ হচ্ছে, সে ধর্ম পালন করার ক্ষেত্রে হোক, স্পষ্ট কথা বলার জন্য হোক, স্বাধীন বই বিক্রি হোক, সেখানে রাষ্ট্রকে অ্যাক্ট করতে বলুন। সেটাই তো প্রয়োজন। আপনাদের একটা সিভিল সোসাইটি, একটা উদার একটা মানসিকতার লোকজন এগিয়ে আসুক, তারা রাষ্ট্রকে ফোর্স করুক, রাষ্ট্র যেন তাহলেই তো আর কোনো দেশ থেকেই কোনো, আমাদের ভারতবর্ষ কেন, কোনো দেশ থেকেই তো কোনো প্রতিবাদের ঢেউ আসে না। আপনারা যদি সব দেশের সবার সাথে সমানভাবে তাদের জাস্টিস দিতেন, তাহলে তো এই প্রশ্নগুলো আসতোই না। কেন আসছে? একটা সেকশন অফ পিপলকে আপনাদের কিছু রাজনৈতিক নেতা, কিছু মৌলবাদী লোক, তারা বিভিন্নভাবে হ্যারাস করছে, যেটা এই নেতারা কি ভেবেছিলেন যে ভারত একেবারে জবুথবু হয়ে যাবে ভয়ে?
বিভিন্ন ভারত বিদ্বেষ কথা হবে, উস্কানিমূলক কথা হবে, আর ভারত ভয় পেয়ে যাবে। ভারত বরং আমাদের বাজেটে আপনাদের জন্য বরাদ্দ করেছে, এখনো বাণিজ্য চলছে। বরং এই যে রাজাগোপাল দা বলছিলেন চট্টগ্রাম বন্দর ফাঁকা হয়ে গেছে, কাজ নেই, কর্ম নেই, সেখানে কোথা থেকে আয় হবে? 58,000 রাজস্ব ঘাটতি। আমি যে বাংলাদেশি সাংবাদিকের সাথে কথা বলছিলাম, সে বলছে দাদা আমরাও তো খুব অসহায় হয়েছি, আমরা চিকিৎসা করতে যেতে পারছি না, যে চিকিৎসাটা আমাদের থেকে আপনারা পেতাম সেইটা আমাদের দেশে দেখতে মৃত্যু দেখতে হচ্ছে আর কি, আমাদের দাঁড়িয়ে কলকাতায় অধিকাংশ বড় বড় হাসপাতালে আপনাদের মানুষই এখানে চিকিৎসা করাতে আসেন এবং তাতে আমাদের কোনো আপত্তি নেই। যাই হোক, আপনারা ভেবেছিলেন ভারত ভয় পাবে, আপনারা চিঠিও দিয়েছিলেন যে হাসিনা যেন এখান থেকে বসে আর বিবৃতি না দেন, কিন্তু ভারত তো আর সে কথা শোনার নয়, আমরা তো সে কথা শুনতে চাই না। আপনাদের হুমকি হুঁশিয়ারিতে তো আমরা ভয় পাই না। হাসিনা আবার বিবৃতি দিলেন, হাসিনা আবার বক্তব্য রাখলেন, কি বললেন দেখাবো। নতুন দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ, প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেব, আর হত্যাকারীদের বিচারও করবো। আওয়ামী লীগের অফিসিয়াল পেজে ফের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ। কাজে এলো না ইউনূসের হাসিনাকে উদ্দেশ্য করে ভাষণ না দেওয়ার বার্তা। দলের সহকর্মীদের উদ্দেশ্যে এবং খুন হওয়া পুলিশ পরিবারের উদ্দেশ্যে তার সহমর্মিতার বার্তা প্রচার হলো আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে। তাদের সাথে আমি কথা বলতে চাচ্ছি, আমার সত্যি খুবই কষ্ট লাগছে। স্বজন হারাবার বেদনা যে কি কষ্টের, তা বোধহয় আমার থেকে আর কেউ বুঝতে পারবে না। ইউনূসের অপদার্থতা এবং খুনের চক্রান্তে আবার সরব হলেন হাসিনা। পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি দেশে ফিরে সমস্ত খুনের বিচার করবেন বলেও আশ্বাস দিলেন। এছাড়াও গভীর ষড়যন্ত্রের অভিযোগ আনলেন ইউনূসের বিরুদ্ধে। মৃত পড়ুয়াদের শরীরে থাকা গুলি পুলিশের নয়, পড়ুয়া মৃত্যু ও মোহাম্মদ ইউনূসের পরিকল্পনা। বিস্ফোরক আওয়ামী নেত্রী। তো তাদের আন্দোলনের মধ্যে যতগুলি লাশ পড়েছে সেগুলি যদি এখন কবর থেকে বের করে পোস্টমর্টম করা যায়, দেখা যাবে এখানে পুলিশ গুলি করে নাই, সেনাবাহিনী গুলি করে নাই, র্যাব গুলি করে নাই, বিজিবি গুলি করে নাই। সেখানে এমন এক রাইফেল ব্যবহার করা হয়েছে, বুলেট ব্যবহার করা হয়েছে, যে বুলেট সেটা ইউনূসের যে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাখাওয়াত সাহেব, তিনি নিজেই একজন সেনাবাহিনীর লোক, কাজী অফিসার, তিনি জানেন এবং তিনি সেই বুলেট দেখে বলেছেন এটা 7.62 বুলেট। এই বুলেট পুলিশ ব্যবহার করে না বা আমাদের কেউ ব্যবহার করে না, কাজে সেই গুলিতেই তারা মারা গেছে। এবং যখন এটা মিছিলের মধ্যে তারা ছিল, সেখানে কোন পুলিশ ছিল অনেক দূরে, হঠাৎ একটা গুলি লেগে মারা গেল, সেটা কিভাবে হয়? ফেসবুক বার্তায় দেশে আওয়ামী লীগের অবস্থা অনুকূল হলে তিনি ফিরবেন বলে কথা দিলেন হাসিনা। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি হাসিনার পক্ষে নিরাপদ নয়। এছাড়া নিজের বক্তৃতার পরে কয়েকজন খুন হওয়া পুলিশ কর্মীর পরিবারের মহিলাদের সঙ্গেও কথা বলেন তিনি। আমার স্বামীকে হারাইছি, আমার ওদিকে স্বজনরা সবাই মুখ ফিরিয়ে নেয়, আর আমি যখন মরে যাব আমার 3টি সন্তান তো একদম শ্যাওলার মতো ভেসে বেরোবে। না, তোমার বেঁচে থাকতে হবে, তো বাচ্চাদের জন্য বেঁচে থাকতে হবে, আর ধৈর্য ধরতে হবে, মনে সাহস রাখতে হবে। আমি আছি তোমাদের, আমি অবশ্যই আমি দেখবো কতটুকু কি করতে পারি, করবো আমি। ফের মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন হাসিনা। তিনি জানান, জুলাই আন্দোলন সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত এবং ইউনূসের মস্তিষ্কপ্রসূত। ইউনূসের সাহায্যকারীরা ইতিমধ্যেই স্বীকার করেছেন যে তারা পুলিশ হত্যা না করলে ও মেট্রো রেলে আগুন না লাগালে এই আন্দোলন সফল হতো না। হাসিনার দাবি, পুলিশ আন্দোলনের শুরু থেকে প্রতিবাদী ছাত্রদের পাশে ছিল, কোনো পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে গুলি চালায়নি। এমনকি আন্দোলনরত পড়ুয়াদের প্রথম থেকে সহযোগিতা করেছে পুলিশ, দাবি হাসিনার। মৃত পড়ুয়ার দেহ পরীক্ষা করলে জানা যাবে তাদের দেহে যে কার্তুজ আছে তা বাংলাদেশের পুলিশ, সেনা, বিজিবি কেউ ব্যবহার করে না। ওই গুলি এসেছিল অন্য কোনো রাইফেল থেকে। এমনকি হাসিনা এও জানান, ইউনূসের উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে ছিলেন যে সাখাওয়াত সাহেব, তিনিও জানান এটি 7.62 বুলেট। এই বুলেট বাংলাদেশের কোনো সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করে না। তবে গুলি করলো কারা? কে ব্যবহার করলো এই অন্য রকমের রাইফেল? তবে কি পড়ুয়া খুনের ঘটনাও সম্পূর্ণ পরিকল্পিত?
হাসিনার দাবিতে স্বাভাবিকভাবে আলোচনার কেন্দ্রে বর্তমানের ভারপ্রাপ্ত রাষ্ট্রনায়ক ইউনূস। হাসিনার কড়া আক্রমণের মুখে ইউনূসের ক্ষমতা দখলের ষড়যন্ত্র আরো জোরালো হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। এই যে হাসিনার যে দাবি, সব হাসিনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে, হাসিনার এই দাবিগুলো সবগুলো যে সত্যি তাও নয়, তাও হতে পারে না, কিন্তু হাসিনার এই বিবৃতি কি মোহাম্মদ ইউনূসকে আরো চাপ বাড়াবে? হ্যাঁ দেখুন, আমি খুব অল্প করে 2-3টে কথা বলবো। একটা হচ্ছে যে শেখ হাসিনা দুমে যাননি, এটা হচ্ছে 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে যে ধরনের কথা উনি বললেন উনি ফিরে যাবেন, এটা খালি মনের জোর থাকলেই হয় না, এটা কিন্তু মানে সাহসটা যদি আরো কেউ যোগায়, অনেকে নিশ্চয়ই কেউ সাহস যোগাচ্ছে, এবং কারা আছে নাম বলা তো সঠিকভাবে উচিত নয়, কিন্তু নিঃসন্দেহে বোঝা যাচ্ছে উনি একটা সাহস। বাংলাদেশ স্বাধীন হয়েছিল নিজের জোরে নয়, পরের জোরেই স্বাধীন হয়েছিল, সুতরাং তাদের একটা নির্ভরশীলতা রক্তের মধ্যেই রয়েছে, এবং সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল 2 নম্বর। 3 নম্বর ব্যাপারটা যেটা কিন্তু উনি কিন্তু আর্মি, দেখুন খুব সুন্দরভাবে আর্মি পুলিশকে কিন্তু ওদের বিরোধিতা করলেন না, অর্থাৎ আর্মি পুলিশের একটা বড় অংশ যে ওনার সঙ্গে আগামী দিনে হয়তো থাকবে, এটা উনি পরিষ্কার জানালেন। যে সব যে বাইরের গুলিতে লেগেছে তা তো নয়, কিন্তু মানে উনি একদম আর্মিকে ক্লিন চিট দিলেন, পুলিশকে ক্লিন চিট দিলেন, র্যাবকে ক্লিন চিট দিলেন। সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওনার সাপোর্ট বেশ তৈরি হচ্ছে। সাধারণ মানুষ ভয় পেয়ে হয়তো রাস্তায় বেরোচ্ছেন, আজকের হরতাল ছিল, সেভাবে কোথাও দানা বেঁধেছে তেমন খবর আসেনি, কিন্তু সাধারণ মানুষের ভয়ে তো কিছু থাকবে কিছুদিন, কিন্তু যারা আসল ভিত্তি পুলিশ মিলিটারি একটা বড় অংশ যদি ওনার সাথে থাকে, এবং সঙ্গে যদি বৈদেশিক শক্তি যারা বাংলাদেশকে স্বাধীন করেছিল তারা যদি এগিয়ে আসে, তারা নিশ্চয়ই পরিকল্পনা মাফিক তারা এগোচ্ছে। এবং যেটা উনি জানালেন, যেভাবে উনি জানালেন যে পুলিশ অফিসারের স্ত্রী মারা গেছে আমি দেখবো, এটা কিন্তু মানে একেবারে যে মনের জোর এবং সবকিছু পরিকল্পনা তৈরি না থাকলে তা বলা যায় না। যাই উনি হয়তো বলতেন কি করবে বলো, আমি ওটা হ্যাঁ হতাশা কোথাও দেখলাম না। এই হতাশা না থাকার ব্যাপারটাই হচ্ছে যে কোথাও সাপোর্ট তার মিলছে দেশের মধ্যে এবং দেশের বাইরে। দেবশ্রীদা ভিডিও কনফারেন্স পর্যন্ত করছেন না, এটা ঠিক। এই স্যার যে পয়েন্টটা বললো, এই যে পুলিশ বা এদের একটা মিলিটারিকে বার্তা দিলেন যে তাদের কোনোভাবে অ্যাকিউজ উনি করছেন না, কিন্তু ইকুয়ালি এটাও ঠিক যে আজকে শেখ হাসিনা এই কথাটা বলছেন, কিন্তু সেদিন কেন তাদের টেবিলে বসালেন না? তাহলে তো এই পরিস্থিতি আসতো না। উনি তখন হয়তো ক্ষমতার ভাষায় কথা বলতে চেয়েছিলেন, এইটা কিন্তু একটা বড় ব্লান্ডার ওনার পার্টটাকে হয়ে গেছিল। কেন উনি আলোচনায় বসালেন না? আজকে যে কথাগুলো বলছেন, তো কেন এই ছাত্রদের যারা এইগুলো চেয়েছিল বৈষম্য বিরুদ্ধে, কেন তাদের সাথে আলোচনার টেবিলে বসতেন না? এই মিস্টেকগুলোর জন্য কিন্তু আজ বাংলাদেশ এইখানে এসছে। উনি এখন একটা হয়তো মানে পুলিশ মিলিটারি র্যাবকে একটা ক্লিন চিট দিয়ে তার মধ্যে থেকে ডিভিশন চাইছেন, কারণ ওনাকে কোথাও দিয়ে পেনিট্রেট করতে হবে। উনি তো এখনো নিশ্চয়ই একটা সেফ জোনে বসে, অবশ্য সেফ জোনে বসে উনি এখন বাংলাদেশে ঢোকার একটা কথা ভাবনা চিন্তা করছেন। কারণ ওই যে এরকম তো হতে পারে সাধারণ মানুষ, এই যে রাজগোপালদা বলছিলেন, যারা ভয়ে মুখ খুলতে পারছেন না তারাই হয়তো 99%, এবং তারা চাইছেন যে এর থেকে অন্তত শেখ হাসিনার শাসন ভালো ছিল। এইটাই, এই জায়গাটার জন্য উনি অপেক্ষা করছেন, যখন মানুষের উফ আর পাচ্ছি না, এর চেয়ে ভালো ছিল। এই যে একটা উফ, মানুষের মধ্যে থেকে একটা উফ বের করা, এইটার কিন্তু ডিভিডেন্ড দেবে আওয়ামী লীগকে। এবং সেইটাই কিন্তু শেখ হাসিনা বোধহয় চাইছেন, যে এই যে মৌলবাদী শাসন, এই যে একতরফা ফতোয়া, প্রচুর মানুষ বিরক্ত, তারা মুখ খুলতে পারছে না। এদের হাত থেকে পরিত্রাণ পেতে, এবং অন্যদিকে হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের প্রতিদিন দাম বৃদ্ধি, মূল্য বৃদ্ধি, বেঁচে থাকা, এইগুলো থেকে যখন মানুষ পরিত্রাণ যাবে, উফ এর চেয়ে তো আগে ভালো ছিল, এই কথাটার জন্য হয়তো শেখ হাসিনা অপেক্ষা করছেন। এইটা যেদিন বেরোবে আবার কিন্তু পাশা বদলে যাবে। না, যেটা রাজাগোপালদা বলছিলেন, শেখ হাসিনা পরপর বিবৃতি দিয়ে যাচ্ছেন, বারবার মোহাম্মদ ইউনূস হুঁশিয়ারি দিয়েছেন, তারপরেও এবার মোহাম্মদ ইউনূসকেই একেবারে টার্গেট